তোর মতো সামান্য ফুড ডেলিভারি বয়কে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। যেখানেই যাই তোর জন্য আমাকে ছোট হতে হয়। সবাই জিজ্ঞেস করে তোমার স্বামী কী করে, তখন সবাইকে নানান মিথ্যে কথা বলতে হয়। তোকে স্বামী বলতেও আমার ঘৃণা লাগে। কেন আমার কাছে পড়ে আছো আমার টাকা পয়সার জন্য? কত টাকা চাই তোমার? 10 লাখ, 20 লাখ, 1 কোটি? নাও, নিয়ে আমায় জীবন থেকে চলে যাও। কি বলতেছো? আমি তোমাকে টাকার জন্য বিয়ে করেছি? তোমার বাবাই তোমাকে বললো তোমাকে বিয়ে করতে, তাই তো আমি তোমাকে বিয়ে করেছিলাম। বাবার কথা শুনে তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কত বড় লোকের ছেলে আমার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিল, তবু কেন যে তোমাকে বাবার কথা শুনে বিয়ে করলাম এখন পস্তাচ্ছি। কেন তাহলে তুমি সেদিন আমাকে বিয়ে করলে? সেদিন তো বলে দিতেই পারতে তোমার বাবাকে যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না, না তুমি বড়লোকের ছেলেকে বিয়ে করবে। আমার মতো গরিবকে তুমি কখনোই মানতে পারবে না, তাহলে তো হয়ে যেত। সেটাই তো বলেছিলাম যে তোমাকে আমি বিয়ে করতে পারবো না, কিন্তু বাবা বলেছিল যে তোমাকে যদি বিয়ে না করি তাহলে তার সম্পদের আমি কানা করিও পাবো না। তাই তো সম্পদের লোভেই তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি সবচেয়ে বড় ভুল করেছি। কিছুই বুঝলেন না তো? তাহলে আপনাদের পরিচয়টা দিয়ে দিই। ঢাকার বনানীর এক প্রাসাদ্যকম বাড়িতে থাকে তৃষা। জন্ম থেকেই বিলাসিতা, রূপ, যৌবন আর টাকার গর্বই তার অলংকার। ছোটবেলা থেকেই শিখেছে টাকা থাকলে সব কিছু পাওয়া যায়। পড়াশোনা করেছে ইংলিশ মিডিয়ামে। চারপাশে সব ধনী বন্ধুবিত্ত, দামি গাড়ি, বাড়ি, জুয়েলারি, এগুলোই যেন জীবনের সার্থকতা তার চোখে। অন্যদিকে রাহাত একদম সাধারণ পোশাক পরা, পুরনো মোটর বাইক চালানো এক ফুড ডেলিভারি বয়। সবাই ভাবে তিশার সঙ্গে তার বিয়ে একটা ভুল, হয়তো কোনো বাধ্যবাধকতায় তিশায় তাকে বিয়ে করেছে। বাস্তবে সেটা আংশিক সত্য। তিশার বাবা ছিলেন সৎ মাটির মানুষ। তিনি রাহাতের ভদ্রতা, চরিত্র আর দায়িত্বশীলতার জন্যই মেয়েকে বিয়ে দিয়েছিলেন। তিশা তখন মুখে আপত্তি না করলেও মনে মনে ভীষণ শক্ত ছিল। বিয়ের পর থেকেই তিশা কখনো স্বামীকে স্বামী বলে ডাকেনি। তার কাছে রাহাত মানেই লজ্জার কারণ। এক বিকেলে ড্রয়িং রুমে বসে তিশা ফোনে বান্ধবীদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। আরে থাক, এসব নিয়ে বলিস না আমারে। ও আমার কাছে ড্রাইভারের মতো, বাইরে কোথাও গেলে আমি পরিচয় করিয়ে দিই না। কি লজ্জা! ভাব, আমার স্বামী ফুড ডেলিভারি বয়। ঠিক তখনই পাশের ঘর দিয়ে যাচ্ছিল রাহাত। কথাগুলো স্পষ্টই তার কানে এলো। বুকের ভেতরটা ছ্যাঁকা খেলেও চুপ করে চলে গেল। রাতের খাবারের টেবিলে রাহাত শান্ত গলায় বলল, তৃষা, তুমি আমাকে এভাবে ছোট করো না। প্রতিটি কাজেরই মর্যাদা আছে। আমি হয়তো ডেলিভারি করি, কিন্তু নিজের উপার্জনে সংসার চালাতে পারি। তৃষা, সংসার চালানোর ক্ষমতা তোমার আছে আমার খরচ সামলাতে? শোনো, তুমি আমার যোগ্য নও। তুমি আমার জীবনে কেবল এক বোঝা। রাত কোনো উত্তর দিল না, শুধু নিঃশব্দে ভাতের প্লেটে চামচ চালাতে লাগলো। মাঝে মধ্যে তিশা রাতে তার প্রেমিক আরাফাতের সঙ্গে ফোনে কথা বলতো। আরাফাত বড়লোক, দামি গাড়ি চালায়, বিজনেসম্যানের ছেলে। তিশা মনে মনে স্বপ্ন দেখে যদি ওর সাথে বিয়ে হতো। অন্যদিকে রাহাত প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বাইকে ঘুরে খাবার ডেলিভারি করে, বৃষ্টি হোক বা রোদ। ক্লান্ত মুখে যখন বাড়ি ফিরে তখন তিশার কাছ থেকে একটা হাসিও পায় না। একদিন ক্লান্ত শরীরের দরজায় ঢুকতেই তিশা থেমে থেমে বলল, আজ রাতে আমার ফ্রেন্ডসরা আসবে, তুমি একটু কোনায় থাকবে যেন কেউ বুঝতে না পারে তুমি আমার স্বামী। তুমি কি কখনো আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে? না, কখনোই না। রাহাতের চোখে জল এসে গেল, কিন্তু সে কিছুই বলল না। মনে মনে শুধু একটা কথা বলল, একদিন সত্যিটা জানবে তিশা, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। পরের দিন সকালে রাহাত তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে বাইকে করে বেরিয়ে গেল খাবার ডেলিভারি দিতে। গরম রোদে ঘাম ঝরছিল তার কপাল বেয়ে, তবুও মুখে একটুখানি হাসি, কারণ সে জানে কাজের মর্যাদা সব কিছুর ঊর্ধ্বে। অন্যদিকে তিশা তখন আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ করছে। আজ তার বান্ধবীদের সঙ্গে ক্যাফেতে আড্ডা দেবে। ব্যাগে দামি ব্র্যান্ডের লিপস্টিক, চোখে গাঢ় আইলাইনার, গায়ে বিদেশি পারফিউম। বাড়ি থেকে বেরোনোর আগেই রাহাত দরজা দিয়ে ঢুকলো। হাতে বাজারের খালি ব্যাগ, মুখে ক্লান্তি। এভাবে যদি কেউ তোমাকে আমার স্বামী ভাবে তাহলে আমার সামাজিক মর্যাদা শেষ। কাজ করে আসছি, তাই ঘাম। তুমি জানো আমি যা করি তা সৎ উপার্জন। তোমার এই সৎ উপার্জনে আমি কি বিলাসিতা করতে পারি? আমার চারপাশে সবাই কোটিপতির বউ, শুধু
আমি ভাগ্যহারা। তৃষা, তুমি যদি মন থেকে একবার আমার দিকে তাকাতে তাহলে হয়তো দেখতে পেতে আমি তোমাকে কতটা ভালোবাসি। তিশা তার কথা শেষ হতে দিল না। বিরক্ত হয়ে ব্যাগ কাঁধে ঝুলিয়ে দরজা ঠেলে বেরিয়ে গেল। সন্ধ্যায় তিশা যখন ক্যাফেতে পৌঁছল তখন তার বান্ধবীরা ইতিমধ্যে বসে আছে। টেবিলে ঢুকে তিশা গর্ব ভরে বলল, আজ আরাফাত আসছে। ও নতুন স্পোর্টস কার দেখেছো? অসাধারণ। ভাগ্য খারাপ, বাবা রাজি হয়নি, তাই এখন একটা ডেলিভারি বয়ের সাথে আটকে আছি। ঠিক তখনই আরাফাত ভিতরে ঢুকলো। ব্র্যান্ডের শার্ট, দামি ঘড়ি, আত্মবিশ্বাসী হাসি। এসে তিশার পাশে এসে বলল, কেমন আছো তুমি? অনেকদিন পর তোমার সাথে সামনাসামনি দেখা হচ্ছে। এখন তো অনেকটাই সুন্দর হয়েছো তুমি। তোমাকে দেখে এখন অনেক ভালো লাগছে। ক্যাফেতে উপস্থিত সবাই তাকিয়ে দেখছিল তাদের ঘনিষ্ঠ আলাপচারিতা। আর দূর থেকে গ্রাহকের জন্য খাবার পৌঁছে দিতে এসেছিল রাহাত। অর্ডার দেওয়া টেবিলের দিকে যেতে গিয়ে সে হঠাৎ থমকে দাঁড়ায়, কারণ সেই টেবিলে তিশার আরাফাত পাশাপাশি বসে আছে। ট্রের খাবারটা রেখে রাহাত মুখ কুড়িয়ে দিল। চোখে জল এসে গেলেও সে কাউকে কিছুই বুঝতে দিল না। তিশার চোখও তাকে পড়ল, কিন্তু সে ইচ্ছা করেই উপেক্ষা করল। বরং আরাফাতের দিকে তাকিয়ে আরো হাসলো, যেন তার চোখের সামনে রাহাতের অস্তিত্বই নেই। রাহাত মনে মনে বলল, হয়তো একদিন এই অবহেলা তোমাকে কাঁদাবে তৃষা, তবে আমি অপেক্ষা করব, কারণ আমি জানি সময়ের কাছে সবকিছু জবাব আছে। হয়তো এখন তুমি ভাবছো আমি তোমার জীবনে কিছুই না, সামান্য একজন ডেলিভারি বয়। তুমি যখন জানবে আমি তোমার জীবনে কি ছিলাম, সেদিন তুমি নিজেই নিজের জন্য আফসোস করবে। ঢাকার অভিজাত জীবনের ঝলমলে আলো আঁধারির ভিতর দিয়ে তিশার জীবন যেন নতুন মন নিচ্ছিল। আরাফাতের সঙ্গে পরিচয় তার পুরনো, কিন্তু এখনকার দিনগুলোতে সেই সম্পর্ক যেন নতুনভাবে শুরু করেছে। আরাফাত সবসময় দামি গাড়ির চমকপ্রদ পোশাক আর আত্মবিশ্বাসী হাসি নিয়ে হাজির হয়। তার ভঙ্গিতে যেন এক ধরনের জাদু আছে, যা তিশাকে মোহবিষ্ট করে রাখে। একদিন সন্ধ্যায় তিশা বারান্দায় দাঁড়িয়েছিল, হাতে মোবাইল, অন্য পাশে আরাফাত। তৃষা, তুমি কেন এখনো ওই ডেলিভারি বয়ের সঙ্গে আটকে আছো? আমি তো তোমাকে নিয়ে নতুন জীবন শুরু করতে চাই। জানি আরাফাত, কিন্তু বাবা মারা যাওয়ার পর সব কিছু এলোমেলো হয়ে গেল। আমি বাবার সিদ্ধান্তকে তখন অমান্য করতে পারিনি। এখন মনে হয় আমি ভীষণ ভুল করেছি। তিশার চোখে ঝিলিক ফুটল। সেই রাতে ঘুমাতে গিয়ে তার কানে বাজতে লাগলো আরাফাতের কথাগুলো। এদিকে রাহাত তখন চুপচাপ নিজের ঘরে বসে, হাতে একটি পুরনো ডায়েরি, যেখানে তার স্বপ্নগুলো লেখা। একদিন নিজের পরিশ্রমে বড় কিছু হবে, সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে। কিন্তু আজ সেই তাকে অস্বীকার করছে। তবু রাহাতের চোখে কোনো রাগ নেই, আছে কেবল এক অদ্ভুত ধৈর্য। পরের দিন সকাল, তিশা নতুন একটি থ্রি-পিস পরে তৈরি হচ্ছে। রাহাত অবাক হয়ে জিজ্ঞেস করলো, আজ কোথায় যাচ্ছ? রাহাত কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, আমি তোমার স্বামী, অন্তত তুমি আমাকে জানাও কোথায় যাচ্ছ, কার সঙ্গে দেখা করছো। হ্যাঁ, যাচ্ছি। আরাফাত আমাকে নিতে আসবে। আমাদের একটা মিটিং আছে। তুমি এসব নিয়ে মাথা ঘামিও না। স্বামী, আমার কাছে তুমি শুধু একজন বোঝা। তুমি আমার জন্য কোনো সিদ্ধান্ত নেবে না। ঠিক তখনই বাইরে গাড়ির হর্ন শোনা গেল। জানালা দিয়ে তাকাতেই দেখা গেল ঝকঝকে একটি নতুন এক্সপোস কার। আরাফাত হাসি মুখে স্টিয়ারিংয়ে বসে আছে। তিশা ব্যাগ কাঁধে ঝুলিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল, রাহাতের দিকে একবারও না তাকিয়ে। তৃষা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব সেই মানুষটাকে ছেড়ে দাও। সে তোমার যোগ্য নয়। আমি তোমাকে রাজকুমারের মতো জীবন দিতে পারি। আমিও তাই চাই আরাফাত। আমি শীঘ্রই ডিভোর্স দেব, তারপর আমার জীবনে শুধু তুমি থাকবে। রাস্তার ধারে দাঁড়িয়ে রাহাত দেখলো তার স্ত্রী অন্য এক পুরুষের গাড়িতে উঠে যাচ্ছে। বুকের ভেতরটা মোচড় দিল। সে নিজেকে সামনে নিল, মনে মনে শুধু বলল, তৃষা, তুমি আমাকে যতই অবহেলা করো, আমি তোমার জন্য শুভকামনা করব, কিন্তু মনে রেখো সত্যকে একদিন লুকিয়ে রাখা যায় না। গাড়ি দ্রুত এগিয়ে গেল, কিন্তু জানালার ফাঁক দিয়ে বাতাসে বেশি আসা কথাগুলো যেন রাহাতের কানে পৌঁছে গেল। সে ঠোঁট হালকা হাসি টেনে নিল, কিন্তু সেই হাসির আড়ালে লুকানো কষ্ট কেউ বুঝতে পারল না। রাত গভীর হলে তিশা বাড়ি ফিরল। রাহাত রান্নাঘরে দাঁড়িয়ে খাবার গরম করছে। তিশা বিরক্ত হয়ে বলল, এত রাতে খাওয়া দাওয়া করার সময় কোথায়? আমি ক্লান্ত, আমাকে বিরক্ত করো না। অন্তত একসাথে বসে খেতে পারতাম। আমি আর তোমার সঙ্গে বসে খেতে চাই না। আমার ভবিষ্যৎ তোমার সঙ্গে নয়, অন্য কারোর সঙ্গে। খুব তাড়াতাড়ি তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়।
কথাগুলো রাহাতের হৃদয়কে ছুরি দিয়ে বিদ্ধ করার মতো লাগলো, তবু সে চুপ করে মাথা নিচু করে থাকলো। সেই রাতে ঘুমাতে যাওয়ার আগে তিশা মনে মনে সিদ্ধান্ত নিল খুব শীঘ্রই সে রাহাতকে ডিভোর্স দেবে, আরাফাতের মধ্যে নতুন করে জীবন শুরু করবে। আর রাহাত সে চুপচাপ দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও, সত্য প্রকাশের সময় যেন সঠিকভাবে আসে। ঢাকার আকাশটা আজকে ছিল মেঘলা, রাস্তায় অকারণে হর্ন বাজছে, ট্রাফিকের ভিড়, মানুষের ব্যস্ততা, সবকিছুর মাঝেও রাহাতের ভিতরে যেন এক অদ্ভুত শূন্যতা জমে উঠেছিল। গত কয়েকদিন ধরে সে বুঝতে পারছিল তিশার সাথে তার সম্পর্কের আর ঠেকানো যাবে না। সন্ধ্যা নামতে তিশা বাড়ি ফিরল, হাতে দামি ব্র্যান্ডের শপিং ব্যাগ, চোখে মুখে উজ্জ্বলতা। রাহাত দরজা খুলে দিল, তার মুখে কোনো কথা নেই, শুধু শান্ত দৃষ্টি। তিশা জুতার ফিতা খুলতে খুলতে গম্ভীর স্বরে বলল, আমাদের একটা সিরিয়াস আলোচনা দরকার। আমি আর এই সম্পর্ক চালিয়ে যেতে চাই না। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। এত সহজে সিদ্ধান্ত নিলে তৃষা? সহজ? এটা আমার জন্য সবচেয়ে কঠিন সিদ্ধান্ত, কিন্তু আমি আর তোমার সাথে থাকতে পারবো না। তুমি আমার জীবনের মান নষ্ট করছো। আমি চাই স্বাধীনতা, চাই এমন একজন স্বামী যে আমার সামাজিক অবস্থার সঙ্গে মানায়। রাহাতের ঠোঁটে হালকা হাসি ফুটল, কিন্তু সে হাসি ছিল বেদনার। মানে তুমি বলতে চাইছো আমি তোমার স্বপ্নের সঙ্গে মানাই না? হ্যাঁ, ঠিক তাই। তুমি ফুড ডেলিভারি করো, বাইক নিয়ে এখানে ওখানে ঘোরো। আমি যখন পার্টিতে যাই তখন সবাই জিজ্ঞেস করে আমার হাবি কী করে। আমি মিথ্যে বলতে বলতে ক্লান্ত। আমি আর এই অপমান সহ্য করতে চাই না। রাহাত কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে উত্তর দিল, যদি এটাই তোমার সিদ্ধান্ত হয় তবে আমি বাধা দেব না। তবে মনে রেখো, বিয়ে শুধু দুজন মানুষের সম্পর্ক নয়, এটা এক ধরনের দায়িত্ব। তুমি যদি চলে যাও আমি তোমার জন্য প্রার্থনা করব, কিন্তু এই সম্পর্ক আর কোনোদিন ফিরবে না। ফিরতে চাইব না আমি ইতিমধ্যেই আরাফাতকে ভালোবেসে ফেলেছি। তার সঙ্গে আমার ভবিষ্যৎ দেখতে পাই। সেই আমার সত্যিকারের জীবনসঙ্গী। সে তোমার মতো গরিব ঘরের ছেলে না, তার একটা স্ট্যাটাস আছে। রাহাতের বুকটা চেকা খেলো, তবুও সে মাথায় নিচু করে রইল, যেন ঝড়ের সামনে একটা গাছ দাঁড়িয়েছে, কেবল ডালপালা তুলছে কিন্তু শিকড় অটল। রাতের খাবারের সময় তিশা একদম আলাদা টেবিলে বসে খাচ্ছিল। রাত খাবার গরম করে নিয়ে গেল, কিন্তু তিশা ঠোঁট বাঁকিয়ে বলল, এগুলো সরিয়ে নাও, আমি চাই না তুমি আমার জন্য কিছু করো। রাত নিঃশব্দে প্লেট সরিয়ে নিল। সে বুঝে গিয়েছিল এই বাড়ির দেয়ালের ভিতরে তার কোনো আর জায়গা নেই। রাত গভীর হলে তিশা ঘরে গিয়ে একটা কাগজ বের করলো, সেখানে লিখলো ডিভোর্সের খরচা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পুত্রের ছবি দেখে সে বলল, অবশেষে আমি মুক্ত হতে চলেছি। আরাফাতের সঙ্গে নতুন জীবন শুরু করব, যেখানে কোনো অভাব থাকবে না। কিন্তু তার এই আত্মবিশ্বাসী হাসি আয়নার উপাসে যেন ফিকে হয়ে যাচ্ছিল, কারণ সে বুঝতে পারছিল না যাকে আজ ইগনোর করছে, যাকে অবহেলা করে ফেলে দিচ্ছে, সেই মানুষটাই তার জীবনের সবচেয়ে বড় চমক নিয়ে অপেক্ষা করছে। অন্যদিকে রাহাত একা বসে আছে আকাশের দিকে তাকিয়ে। কালো মেঘের ফাঁক দিয়ে কয়েকটা তারা জ্বলছিল, তার চোখে অদ্ভুত এক দৃঢ়তা ফুটে উঠল। সে নিজেকে বলল, ভালোবাসা আমি হারালেও ধৈর্য হারাবো না। সময় এলে তুমি বুঝবে আমি কে। সেই রাতে বাড়িটা যেন দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এক পাশে তিশার অহংকার, অন্য পাশে রাহাতের নীরব ধৈর্য, মাঝখানে শুধু শূন্যতার দেয়াল। কোনো রকম করে রাতটাই কেটে যায়, এরপর সকাল হয়। সকালটা ছিল অদ্ভুত শান্ত। বাড়ির ভিতরে নীরবতা এমনভাবে ছড়িয়েছিল যেন কেউ হঠাৎ শ্বাস নিতে ভুলে গেছে। তিশা আজ খুব তাড়াহুড়ো করে তৈরি হচ্ছিল, শাড়ি পরে, কানে ঝুলছে মুক্তার ধূর, ঠোঁটে লাল লিপস্টিক, তার চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা। রাহাত রান্নাঘরে দাঁড়িয়ে নীরবে নাস্তা বানাচ্ছিল, টেবিলে গরম পরোটা, ডিম আর চা। তিশা এক ঝলক তাকিয়ে বলতো, আজ আমি কোর্টে যাচ্ছি ডিভোর্সের জন্য। কাগজপত্র জমা দিতে হবে। তুমি চাইলে আসতে পারো, না চাইলে দরকার নেই। রাহাত থমকে দাঁড়ালো, তারপর আস্তে বলল, যদি এটাই তোমার চাওয়া হয় তবে আমি বাধা দেব না। তবে মনে রেখো তৃষা, প্রতিটি সিদ্ধান্তের পরিণতি আছে। কিছুক্ষণ পরে কালো গাড়ি এসে থামলো বাড়ির সামনে। আরাফাত নেমে সে দরজা খুলে দিল। প্রস্তুত তৃষা, আজ থেকে তোমার জীবনে নতুন অধ্যায় শুরু হবে। তিশা হেসে মাথা নাড়ালো, তার চোখে আনন্দ, মুক্তির ছাপ। বাড়ি থেকে বের হওয়ার সময় এক মুহূর্তের জন্য রাহাতের দিকে তাকালো। রাহাত সেখানেই দাঁড়িয়েছিল, চোখে এক অদ্ভুত শান্তি। কোনো অভিযোগ নেই, শুধু গভীর দৃষ্টি।
কোর্টে পৌঁছানোর পর তিশা সব কাগজপত্র স্বাক্ষর করলো। আইনজীবী বলল, ডিভোর্সের প্রক্রিয়া সম্পন্ন হলো, এখন থেকে আপনারা স্বামী স্ত্রী নন। কথাটা শুনে তিশার বুকের ভিতরে হালকা কাঁপন বয়ে পেল, কিন্তু সে মুখে হাসি রাখলো। আরাফাত হাত বাড়িয়ে বলল। তিশা তার হাত ধরে বলল, অভিনন্দন তৃষা, এখন তুমি সম্পূর্ণ আমার। বাড়িতে ফিরে যাওয়ার পথে তিশার মনে হলো আজ থেকে সে নতুন জীবন শুরু করছে। পুরনো সবকিছু মুছে ফেলে কেবল ঝলমলে ভবিষ্যৎ। অন্যদিকে রাহাত একা বাড়িতে বসে কাগজগুলো হাতে নিল। সেখানে তার নাম, তিশার নাম আর তাদের সম্পর্কের সমাপ্তি। চোখে জল ভরে গেল। সে আস্তে করে কাগজগুলো ভাঁজ করে ড্রয়ারের ভিতরে রাখলো। শেষ হলো তৃষা, তুমি মুক্ত হলে, আমিও মুক্ত হলাম। এতদিন তোমার কাছে আমি বাধা হয়েছিলাম, এখন তুমি মুক্ত আর আমিও মুক্ত। এরপরে কয়েকদিন তিশার আরাফাতকে নিয়ে শহরে নানা আলোচনা শুরু হলো। তাদের ছবি ছাপা হলো সোশ্যাল মিডিয়ায়। বিলাসবহুল রেস্তোরাঁ, পাঁচতারা হোটেল, পার্টির সব জায়গায় তারা একসঙ্গে। তিশা আনন্দে ভেসে বেড়াচ্ছিল, কিন্তু এই আনন্দের মাঝে সে প্রায়শই অদ্ভুত শূন্যতা অনুভব করত। যখন রাত গভীর হতো আর চারপাশে নীরবতা নামতো, তখন মনে পড়ে যেত রাহাতের সেই নীরব মুখ, যে মুখে কখনো অভিযোগ ছিল না। মনে পড়ে যেত সেই শান্ত কণ্ঠ। প্রতিটা সিদ্ধান্তের পরিণতি আছে। এক রাতে আরাফাতের সঙ্গে ডিনার থেকে ফিরে তিশা আয়নার সামনে দাঁড়িয়েছিল। সে নিজেকে দেখলো দামি পোশাকে সজ্জিত, গলায় হীরের নেকলেস, হাতে সোনার ঘড়ি, কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য ফাঁকা জায়গা রয়ে গেছে। তিশা ধীরে ধীরে আয়নার প্রতিচ্ছবিকে বলল, আমি কি সত্যিই সুখী, নাকি শুধু অভিনয় করছি? অন্যদিকে রাহাতের জীবন অনেক মোড়ে এগিয়ে যাচ্ছিল। দিনে যে সাধারণ ডেলিভারি বয় হিসেবে কাজ করে যাচ্ছিল, কিন্তু রাতে অন্যরকম প্রস্তুতি নিচ্ছিল। শহরের প্রভাবশালীদের লোকদের সঙ্গে তার দেখা সাক্ষাৎ, ব্যবসায়িক বৈঠক, সবই যোগাদানে চলছিল। কেউ জানতো না আসলে রাহাত এই দেশের অন্যতম ধনী ব্যবসায়ী সাম্রাজ্যের কর্ণধার, ছদ্মবেশে সাধারণ জীবনযাপন করছে। সে জানতো সময় আসবে যখন সবাই তার সত্য পরিচয় জানবে, তবে তিশাকে সেটা জানানোর ইচ্ছা তার ছিল না। সে শুধু চেয়েছিল তিশা নিজের সিদ্ধান্তের ফল ভোগ করুক, বুঝুক আসল ভালোবাসা কী ছিল। এইভাবে তিশার জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো, কিন্তু সেই অধ্যায় লুকিয়েছিল প্রতারণা, অন্তমোহর, অজানা অশান্তি। আর রাহাতের জীবন শুরু হলো এক নীরব প্রস্তুতি ভবিষ্যতের জন্য। অন্যদিকে তিশা যেন মহা খুশি। বিয়ের পরপরই তিশা আরাফাতকে নিয়ে যেন রূপকথার রাজ্যে ঢুকে গিয়েছিল। বিলাসবহুল রেস্তোরাঁ, পাঁচতারা হোটেলে পার্টি, দামি গাড়ির জলমলে পোশাক, সবকিছুই তার জীবনে যেন রঙিন করে তুলছিল। প্রথম দিকে প্রতিটি দিন ছিল উৎসবের মতো। সোশ্যাল মিডিয়ায় দুজনের ছবি ছড়িয়ে পড়তো, বন্ধুরা কমেন্ট করতো ড্রিম কাপল, পারফেক্ট ম্যাচ ইত্যাদি। তিশা ভিতরে ভিতরে গর্ব অনুভব করত। অবশেষে সে নিজের মতো করে সুখী হয়েছে। কিন্তু ধীরে ধীরে ফাটল দেখা দিতে শুরু করলো। এক সন্ধ্যায় তারা শহরের নাম করে হোটেলে পার্টিতে গিয়েছিল। নাচ, গান, মদ, হাসি, সবকিছু জমজমাট। তিশা হঠাৎ দেখলো আরাফাত কয়জন ব্যবসায়ীর মধ্যে দাঁড়িয়ে তর্ক করছে, তার চোখে লাল, কণ্ঠে দৃঢ়তা। তুমি আমার সঙ্গে চুক্তি করবে কি করবে না সেটা আমি ঠিক করব। আমি টাকা ঢালছি, নিয়মও আমারই হবে। তিশার কাছে যেতে আরাফাত হেসে বলল, আরে তুমি এসেছ, চলো আজকে একটু বেশি মদ খেয়ে ফেলেছে। তিশা হাসলো ঠিকই, কিন্তু তার মনে মুখ ভারের মতো অস্বস্তি ঢুকে গেল। ভাবলো, এমন আক্রমণাত্মক মানুষকে তো আমি আগে দেখিনি। এই কি সাময়িক, নাকি ওর আসল চেহারা? বিয়ের 1 মাস পর তিশা খেয়াল করলো আরাফাত প্রতিদিন প্রচুর টাকা খরচ করছে। শপিং, পার্টি, বন্ধুদের জন্য উপহার, সবকিছু যেন অযথা অপচয়। একদিন সাহস করে বলল, আরাফাত, আমাদের কি এত খরচ করা উচিত? ভবিষ্যতের কথাও তো ভাবতে হয়। আরে আমি জানি আমি কি করছি। টাকা আমার কাছে মুড়ির মতো, তুমি শুধু উপভোগ করো, এসব করার দরকার নেই। তিশা চুপ করলো, কিন্তু ভিতরে ভিতরে ভাবতে লাগলো। যে মানুষ কখনো হিসাব রাখে না, তার জীবন কি স্থায়ী হতে পারে? অন্যদিকে রাহাত নীরবে নিজের কাজ চালিয়ে যাচ্ছিল। বাইরে থেকে সে এখনো সাধারণ ডেলিভারি বয়ের মতো, কিন্তু ভিতরে ভিতরে সে বিশাল ব্যবসার মালিক। শহরের বড় বড় কোম্পানি তার বিনিয়োগে চলছে। একদিন রাহাত পুরনো এক সহকর্মীর সঙ্গে কথা বলছিল। লোকটি হেসে বলল, দোস্ত, তুই চাইলে এখনই তৃষাকে ফিরিয়ে নিতে পারিস। তুই যত বড় হয়েছিস, ওর কাছে এখন ফিরলে মাথা নত হবে। না, আমি ওকে ফিরিয়ে নিতে চাই না। আমি শুধু চাই ও যেন নিজের ভুল নিজে বুঝতে পারে। ভালোবাসা মানে কি সেটা যেন একদিন অনুভব করে।
তার চোখে তখনও এক টুকরো ব্যথা লুকানো ছিল। সময়ের সঙ্গে সঙ্গে তিশার ভিতরে অস্বস্তি আরো বাড়তে লাগলো। আরাফাত প্রায় রাতে দেরি করে ফিরতো, কখনো বা একেবারেই ফিরতো না। তিশা জিজ্ঞেস করলে রুট গলায় উত্তর দিত, তুমি কি আমার উপর নজরদারি করছো নাকি? আমি যেখানে খুশি যাব এটা নিয়ে প্রশ্ন তুলো না। এক রাতে তিশা মোবাইল হাতে দিয়ে দেখে যেখানে অচেনা এক নাম্বার থেকে আসা বার্তাগুলো স্পষ্ট করে ইঙ্গিত দিচ্ছিল আরাফাত অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক রাখছে। তিশার বুক কেঁপে উঠল। এটা কি সত্যি? আমি কি ভুল করলাম? আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে প্রশ্ন করলো। মনে পড়ল রাহাতের সেই শান্ত দৃষ্টি, সেই কথাগুলো প্রতিটি সিদ্ধান্তের পরিণতি আছে। তার ভিতরে অদ্ভুত এক শূন্যতা জমতে লাগলো। একদিন বাজারে গিয়ে তিশা হঠাৎ রাহাতকে দেখে ফেলল। পুরোনো মতো সাধারণ পোশাক, হাতে ডেলিভারি ব্যাগ। রাত তাকে এক ঝলক দেখলো, কিন্তু কিছু না বলে অন্যদিকে চলে গেল। তিশার বুকের ভিতর যেন আগুন জ্বলে উঠল। ও এখনো এত শান্ত কেন? কেন একটু অভিযোগ করলো না? আমি তো ওকে ছেড়ে চলে এসেছি। সেদিন রাতে বিছানায় শুয়ে তিশা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কি ভুল করেছি? আরাফাত কি সত্যি আমার স্বপ্নের মানুষ? সে উত্তর খুঁজে পেল না, শুধু ভিতরে ভিতরে ফাঁকা শূন্যতা আরো বাড়তে লাগলো। তখন রাত গভীর, ঘড়ির কাঁটা 12টা পেরিয়ে গেছে, অথচ আরাফাত এখনো বাসায় ফিরেনি। তিশা বারান্দায় দাঁড়িয়ে মোবাইল হাতে অপেক্ষা করছে। বারবার কল দিচ্ছে, কিন্তু কোনো সাড়া নেই। বুকের ভিতর অস্থিরতা জমে উঠছে। একসময় দূর থেকে একটি কালো গাড়ি এসে পড়ল। গাড়ি থেকে নেমে আরাফাত ঢুকলো বাড়ির ভিতরে। তার শরীর থেকে মদের তীব্র গন্ধ বেরোচ্ছে, চোখ লাল, মুখ ভারী। তিশা রাগে গলা উঁচু করে বলল, এটা কি জীবন? রাতের পর রাত বাইকে কাটাও, আমি এখানে একা বসে অপেক্ষা করি, আর তুমি অন্যদের সঙ্গে আনন্দ করো। ওহো, তুমি আবার ভবিষ্যতে উঠেছ। শুনে রাখো তৃষা, আমি কোনো দাস নই। আমি যেখানে খুশি যাব, যার সঙ্গে খুশি থাকবো। তোমার কিছু বলার অধিকার নেই। আমি তোমার স্ত্রী, আমার কোনো অধিকার নেই? আরাফাত টেবিলে রাখা গ্লাস তুলে আচার দিয়ে বলল, বিয়ে করেছি বলেই তোমার খরচ দিচ্ছি, বিলাসিতা করছো, গাড়ি বাড়ি ব্যবহার করছো, এর বেশি কিছু চেও না। তিশার বুকের ভিতরটা হাহা করে উঠল, চোখের জল ভরে গেল, কিন্তু সে শক্ত গলায় বলল, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না আরাফাত। টাকা দিয়ে যদি ভালোবাসা কেনা না যায়, তাহলে কেন তুমি তোমার ওই গরিব স্বামীকে ছেড়ে আমাকে বিয়ে করলে? আমি বড়লোক বলে, তাই না? তাহলে এখন কেন বলতেছো যে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না? টাকা হলে ভালোবাসা কেন, পৃথিবীর যে কোনো অমূল্য সম্পদ কেনা যায়। তিশা যেন আরাফাতের কথা শুনে অনেকটা অবাক হয়ে গেল। যে মানুষটাকে সে ভালোবেসে বিয়ে করলো, সে কিনা তাকে বলতে চেলবি। পরের দিন সকালে তিশা আবার আরাফাতের ফোন হাতে নিল। সেদিন ফোনে লক করেছিল না। হোয়াটসঅ্যাপে এক মহিলার সঙ্গে অসংখ্য মেসেজ, কাল রাতটা দারুণ ছিল, তুমি ছাড়া আমার চলবে না, ইত্যাদি। তিশার হাত কেঁপে উঠল, মাথা ঘুরে গেল। বাস্তবতা যা যেন হৃদয়ে ভেদ করে ঢুকে গেল। তবে কি সত্যি আরাফাত আমাকে প্রতারণা করছে? তবে কি আমি ভুল মানুষকে বেছে নিয়েছি? সারাদিন সে কিছু খেতে পারল না। বিছানায় শুয়ে শুয়ে শূন্য ক্রোধের ছাদের দিকে তাকিয়ে রইল। সন্ধ্যায় বাড়ির সামনে হঠাৎ ডেলিভারি বয়ের হর্ন শোনা গেল। দরজা খুলতেই দেখা গেল রাহাত খাবারের প্যাকেট হাতে দাঁড়িয়ে আছে। তিশার চোখে বিশ্বাস। তুমি এখানে? অর্ডার এসেছে, তাই এসেছি। তিশা কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। মনে পড়ল রাহাতের শান্ত স্বভাব, তার সহনশীলতা। আর আরাফাতের সঙ্গে তুলনা করতে বুকের ভিতরে অপরাধবোধ ভরে গেল। রাহাত খাবার দিয়ে চলে গেল, কোনো প্রশ্ন করল না, কোনো অভিযোগ করল না, শুধু বিদায়ের সময় বলল, ভালো থেকো তৃষা। তিশার বুক কেঁপে উঠল। তার মনে হলো এই মানুষটাই তাকে সত্যিকারের অর্থে ভালোবেসেছিল, অথচ সেই তাকে অবহেলা করেছে। কিছুদিন পরেই আরাফাতের এক ব্যবসায়িক পার্টি হলো। তিশাকেও সঙ্গে নিয়ে গেল। পার্টিতে হঠাৎ তিশা শুনতে পেল কিছু লোক ফিসফিস করছে, এবার হয়তো কোম্পানি ডুবে যাবে। তিশার বুক কেঁপে উঠল। সে আরাফাতকে পাশে টেনে নিয়ে জিজ্ঞেস করলো, এরা কি বলছে? এটা কি সত্যি? আরাফাত বিরক্ত হয়ে বলল, এগুলো আমার শত্রুরা ছড়াচ্ছে, তুমি এসব নিয়ে মাথা ঘামিও না। কিন্তু তিশার মন মানল না। সে স্পষ্ট বুঝতে পারল আরাফাতের মধ্যে ভয় কাজ করছে। তার চোখের দৃষ্টি এড়ানো, কথার জবাব সবই প্রতারণার ইঙ্গিত দিচ্ছে। সেই রাতে বাড়ি ফিরে তিশা আয়নার সামনে দাঁড়ালো। নিজের চোখের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করলো, আমি কি সত্যিই সুখী? আমি কি ভুল করিনি? মনের ভিতর থেকে একটা উত্তর ভেসে এলো,
হ্যাঁ, তুমি ভুল করেছো। তুমি রাহাতকে অবহেলা করেছো, আর আজ প্রতারণার শিকার হয়েছো। চোখ থেকে জল গড়িয়ে পড়ল, তার ভিতরের অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। তিশা বিছানায় শুয়ে ফিসফিস করে বলল, রাহাত, আমি বুঝতে পারছি আমি ভুল করেছি। শহরের সকালটা ছিল অস্বাভাবিক ব্যস্ত। সংবাদপত্রের প্রথম পাতায় বড় বড় শিরোনামে ছাপা হলো প্রতারণার অভিযোগে ব্যবসায়ী আরাফাত চৌধুরী অভিযুক্ত, শেয়ার বাজারে কেলেঙ্কারিতে কোটি কোটি টাকা গায়েব। তিশা ঘুম থেকে উঠে হাতে পত্রিকা নিতেই স্তব্ধ হয়ে গেল। আরাফাতের নাম স্পষ্ট করে লেখা। চোখ দাঁড়িয়ে গেল তার, কাগজ হাত থেকে পড়ে গেল মেঝেতে। না, এটা কি সত্যি? হে কি কেবল গুজব? সে ফোন হাতে তুলে নিল। টিভি নিউজ অন করতেই পর্দায় স্পষ্ট ভেসে উঠল আরাফাতের ছবি। রিপোর্টার বলছে, আরাফাত চৌধুরী গত কয়েক মাস ধরে শেয়ার বাজারে মিথ্যা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। তিশার বুক কেঁপে উঠল, তার মাথা ঘুরতে লাগলো। এই মানুষটাই সে ভেবেছিল স্বপ্নের রাজপুত্র, অথচ সে একজন প্রতারক। সন্ধ্যায় আরাফাত বাড়ি ফিরল, মুখটা গম্ভীর, চোখে অস্বস্তি। তিশা কাগজটা তার সামনে ছুরি দিয়ে বলল, এগুলো কি মিথ্যে? আরাফাত জোরে কাগজটা টেবিলে আছড়ে ফেলল। আমি বলেছি এগুলো ষড়যন্ত্র, আমার শত্রুরা আমার বিরুদ্ধে করছে। তিশা চোখের জল সামলাতে সামলাতে বলল, শত্রু না বন্ধু, সত্যটা আমাকেও জানার অধিকার আছে। তুমি কি সত্যি মানুষের টাকা লুটেছো? আরাফাত চুপ করে রইল, তার চোখে এড়ানো, ঠোঁট শক্ত করে কামড়ানো সবই উত্তর দিয়ে দিচ্ছিল। পরদিন থেকে তিশা ফোনে বান্ধবীদের কল আসতে শুরু করলো। আরে তৃষা, তুমি তো আরাফাতের বউ না? তোমাদের কি হবে এখন? ভাবিনি তুমি এমন প্রতারকের সঙ্গে জড়াবে। তিশা কল কেটে দিল। তার ভিতরে ভিতরে লজ্জা, ভয় আর হতাশা জমতে লাগলো। বাইরে বেরোলেই লোকজন কটমট চোখে তাকায়, যেন সেই দোষী। সে মনে মনে ভাবতে লাগলো, রাহাত গরিব হলেও তাহলে একটা মান সম্মান ছিল, কিন্তু আরাফাতের কাছে সে যেন খুব বড় ভুল করেছে। সবার চোখে সে একজন প্রতারক, সে একজন ঠক। এক রাতে আরাফাত রাগে ফেটে পড়ল। আমি তোমার কাছ থেকে এইসব প্রশ্ন সহ্য করব না। যদি আমার উপর বিশ্বাস না থাকে তবে চলে যাও। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, এখন বুঝছি তোমার কাছে ভালোবাসা নয়, টাকা আর প্রতারণাই সব কিছু। আরাফাত দরজা ঠেলে বেরিয়ে গেল, আর তিশা ভেঙে পড়ল সোফায়। চোখের জল গাল পেরিয়ে গড়িয়ে পড়ছিল। পরের দিন বাজারে গিয়ে তিশা আবার রাহাতকে দেখে বলল, এবার তার চোখে আর কোনো অহংকার নেই, শুধু অপরাধবোধ আর লজ্জা। তিশা থেমে নরম গলায় বলল, কেমন আছো রাহাত? আর ভালো আছে, তুমি কেমন আছো? তিশার চোখ ভিজে গেল। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি ভুল করেছি রাহাত, তোমাকে অবহেলা করেছি। আমি ভেবেছিলাম অর্থই সুখ, কিন্তু আজ বুঝতে পারছি সুখ মানে বিশ্বাস আর সম্মান। রাত কিছুক্ষণ নীরব রইল, তারপর শুধু বলল, প্রত্যেকেই ভুল করে তৃষা, কিন্তু ভুল থেকে শিক্ষা নিতে পারলেই মানুষ সত্যিকারের অর্থে বড় হয়। তিশা সেই মুহূর্তে বুঝলো, যাকে সে ছোট ভেবেছিল আসলে সেই মানুষটি ছিল সবচেয়ে বড়। অন্যদিকে আরাফাতের অবস্থা আরো খারাপ হতে লাগলো। আদালতে মামলা পড়ল, বিভিন্ন ব্যবসায়ী তার বিরুদ্ধে সাক্ষী দিল, কোম্পানির শেয়ার ধসে পড়ল। আরাফাত তখন এক অচেনা এক ফোন নাম্বারে হুমকি দিল, যদি আমাদের টাকা ফেরত না দাও তবে তোমার আর এই শহরে বেঁচে থাকা মুশকিল হবে। তার কাছে মনে হলো খেলার মাঠ তার হাত থেকে বেরিয়ে গেছে। সকালে তিশা ঘুম থেকে উঠে দরজার সামনে রাখা সংবাদপত্রটা হাতে দিল। চা বানাতে বানাতে প্রথম পাতা উল্টোতেই তার চোখ স্থির হয়ে গেল। শেয়ার কেলেঙ্কারিতে ব্যবসায়ী আরাফাত চৌধুরীর নাম জড়িত। চোখের সামনে যেন পৃথিবী অন্ধকার হয়ে গেল। যাকে সে এতদিন নিজের গর্ব ভেবেছিল, সেই মানুষটা আসলে প্রতারক। সেদিন সন্ধ্যায় আরাফাত যখন ফিরল, তিশা তার সামনে কাগজ ছুঁড়ে দিল। এগুলো কি সত্যি? আরাফাত চোখ লাল করে চেঁচিয়ে উঠল, এইসব মিডিয়ার ফালতু নাটক, শত্রুরা আমার নাম খারাপ করার চেষ্টা করছে। তিশা চোখ ভিজে বলে উঠল, শত্রুরা যদি চেষ্টা করে তবে সত্যি কি তোমার বিরুদ্ধে প্রমাণ আছে? তুমি কি সত্যি মানুষকে ঠকিয়েছো? আরাফাত মুখ ফিরে নিল, উত্তর দিল না। তার নীরবতাই যেন হাজারো প্রশ্নকে প্রকাশ করে দিল। পরের দিন থেকে লোকজন তিশাকে নিয়ে ফিসফিস শুরু করলো। বান্ধবীরা ফোনে বলল, আরে তুই তো ভেবেছিলি রাজকন্যা হয়ে গেছিস, এখন দেখ কেমন প্রতারকের বউ হয়েছিস। তোর স্বামী তো নাকি কোটি কোটি টাকা হাতিয়েছে। তিশা ফোন কেটে দিল। বাইরে বেরোলেই লোকেরা কটমট চোখে তাকায়।
যেন সেও অপরাধী। কিছুদিন পর পুলিশ তলব পাঠালো। আরাফাত ভয় পেয়ে গেল, ঘরে বসে বিড়বিড় করেছিল। আমার কিছু হলেই আমি সবাইকে নিয়ে ডুববো। তিশা স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে বলল, এভাবে আর কতদিন লুকাবে? সত্য একদিন প্রকাশ পেতেই হবে। আরাফাত চেঁচিয়ে উঠল। চুপ করো, তুমি আমার স্ত্রী হয়ে আমার বিপক্ষে কথা বলছো। তিশা ফুফিয়ে উঠল। ঠিক সেই সময় রাহাত খাবার পৌঁছে দিতে সে তিশাকে দেখতে গেল। দরজার সামনে দাঁড়িয়ে তার চোখে লজ্জার কষ্ট স্পষ্ট। তিশা ধরা গলায় বলল, কেমন আছো রাহাত? রাহাত মৃদু হেসে উত্তর দিল। আমি ভালো আছি, তুমি কেমন আছো? তিশার চোখে জল পড়ে গেল। সে আস্তে বলল, আমি বুঝতে পারছি আমি বড় ভুল করেছি, তোমাকে অবহেলা করেছি। অথচ তুমিই ছিলে আমার সত্যিকারের ভরসা। রাহাত শান্ত গলায় শুধু বলল। ভুল থেকে শিক্ষা নিলেই মানুষ মানুষ বদলায় তৃষা। তিশা কোনো উত্তর দিতে পারল না। বুকের ভিতরে কেবল অপরাধবোধ আর অনুশোচনা জমে রইল। অন্যদিকে আরাফাতের উপর চাপ বাড়তে লাগলো। টিভি নিউজে লাইভ দেখানো হলো। দূর থেকে স্ক্রিনে তাকিয়ে তিশার বুকের ভিতর জ্বর উঠল। তবে কি এটাই আমার সিদ্ধান্তের ফল? আমি কি সত্যিই সব কিছু হারালাম? সে আয়নার সামনে দাঁড়িয়ে ভাঙা কণ্ঠে বলল, রাহাত, তুমি ঠিকই বলেছিলে, সময়ের কাছে সব প্রশ্নের উত্তর মেলে। শহরে এক প্রান্তে বিলাসবহুল অট্টালিকা, বাইরে চকচকে সাইনবোর্ডে লেখা নীলা এন্টারপ্রাইজ। এটা কোনো সাধারণ কোম্পানি নয়, বরং দেশের সবচেয়ে বড় ব্যবসায়িক সাম্রাজ্যের অন্যতম। মালিক নীলাত রহমান তরুণী, মেধাবী আর ব্যবসার জগতে দাপুটে ব্যক্তিত্ব। সেদিন বিকালে রাহাত একটি অর্ডার হাতে পেল। লোকেশনে গিয়ে অবাক হয়ে দেখলো সে ঠিক এই কোম্পানির সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে আছে। রাহাত অদ্ভুত এক বড় প্রতিষ্ঠান, খাবার ডেলিভারি দিতে হবে। সে ভিতরে ঢুকতেই রিসেপশনে তাকে থামানো হলো। আপনি কাকে খুঁজছেন? রাহাত মগ্ন গলায় বলল। আমি খাবারের অর্ডার নিয়ে এসেছি। রিসেপশনিস্ট একটু থেমে বলল, ওইটা ম্যাডামের অর্ডার, আপনাকে সরাসরি তার কেবিনে যেতে হবে। রাহাত থমকে গেল। সরাসরি কেবিনে? দেশের টপ বিজনেসম্যানের কাছে? কেবিনে দরজা ঠেলে ভিতরে ঢুকতে রাহাত দেখলো শাড়ি পরা এক তরুণী ল্যাপটপের সামনে বসে নথি ঘাটছে। করা অথচ আত্মবিশ্বাসী চোখ। সেই নীলা রহমান। নীলা তাকিয়ে বলল, খাবারটা টেবিলে রাখুন। রাহাত খাবার রাখলো, কিন্তু দেখলো নীলার মুখে অদ্ভুত ক্লান্তি, যেন মাথায় অনেক জ্বর চলছে। হঠাৎ নীলা ফোনের মধ্যে কাউকে বলতেছে, জানেন, একটা বড় সমস্যা চলছে। আমার কোম্পানি নিয়ে শত্রুরা ষড়যন্ত্র করছে। শেয়ার মার্কেটে হঠাৎ ধস নেমেছে, কাউকে বিশ্বাস করতে পারছি না। সে হাসলো, কিন্তু হাসিটা ছিল চাপা দুঃখে ভরা। রাহাত চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু তার অভ্যন্তরীণ অভিজ্ঞতা, সেই বিশাল ব্যবসার মালিকানা সব মিলিয়ে তার মনের ভিতর জেগে উঠল একবার সহানুভূতি। রাত আসতে বলল, যদি অনুমতি দেন একটা পরামর্শ দিতে পারি। নীলা বিস্মিত হয়ে তাকালো। তুমি একজন ডেলিভারি বয়, তাই না? তুমি ব্যবসা পরামর্শ দিবে? রাহাত শান্ত হয়ে বলল, কাজের পরিচয় দিয়ে মানুষের জ্ঞানকে বিচার করা উচিত নয়। নীলা কৌতূহলী হয়ে বলল, ঠিক আছে, বলো কি পরামর্শ দিবে। রাহাত টেবিলের পাশে দাঁড়িয়ে ব্যাখ্যা করতে লাগলো। এখন যেভাবে আপনার শেয়ার নামছে তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, কিন্তু বাজারের দাম সবসময় স্থায়ী নয়। এই সময় হুট করে বড় সিদ্ধান্ত নিলে আরও ক্ষতি হবে, বরং আপনাকে দ্রুত বিনিয়োগের গঠন পাল্টাতে হবে। ক্ষতিগ্রস্ত শেয়ার বিক্রি না করে শক্তিশালী নতুন খাতে বিনিয়োগ বাড়ান। এতে শত্রুতা ভেবেছিল আপনি হার মানবেন, কিন্তু উল্টো তারা নিজেরাই ফাঁদে পড়বেন। নীলা বিস্মিত হয়ে তাকিয়ে রইল। এই অচেনা ডেলিভারি বয়ের কণ্ঠে এমন ধীরতা, এমন বিশ্লেষণ। হেসে বলল, তুমি সত্যি অদ্ভুত। এত স্পষ্টভাবে ব্যবসার খুঁটিনাটি বোঝালে, অথচ তোমাকে ডেলিভারি বয় দেখাচ্ছে। রায় শুধু হেসে বলল, আমি যা জানি তা হয়তো অভিজ্ঞতার ফল, আপনি চাইলে কাজে লাগাতে পারেন। সত্যি তোমার মতো করে আমি ভেবে দেখিনি। এই কথাটা আমার মাথায় একবারের জন্যও আসেনি। আজ থেকে তুমি কেবল ডেলিভারি বয় নাও, আমার কাছে একজন বিশেষ পরামর্শদাতা। আমি দেখতে চাই তোমার এই কথাগুলোর মতো কাজে আসে নাকি। রাহাত মাথা নত করে বলল, আমি কোনো প্রত্যাশা করি না, শুধু চাই আপনি যেন প্রতারকদের ফাঁদে না পড়েন। সেদিন থেকে নীলার মনে কৌতূহল জন্ম নিল এই মানুষটিকে নিয়ে। কে সে, কিভাবে এত কিছু জানে? আর রাহাতের ভিতরে ভিতরে নতুন অধ্যায় শুরু হলো। অন্যদিকে তিশা তখন ভেঙে পড়েছে আরাফাতের কারণে। টিভি, খবরে, কাগজে প্রতিদিন আরাফাতের কেলেঙ্কারির খবর বের হচ্ছে। মানুষটাকে নিয়ে ঠাট্টা করছে। সেই সময় রাহাতের জীবনে প্রবেশ করলো এক নতুন দরজা, নীলা রহমান। একেবারে খেলা আর কেবল ব্যক্তিগত নয়, বরং ব্যবসায়িক যুদ্ধ শুরু হতে চলেছে। রাত তখন প্রায় 12টা। নীলা রহমান তার অফিসে একা বসে কাগজপত্র উল্টোপাল্টে দেখছিলেন। শেয়ার বাজারে হঠাৎ করে কোম্পানির নাম নেমে যাচ্ছে। বিনিয়োগকারীরা আতঙ্কিত।
বোর্ড মেম্বাররা একে একে ফোন করে জিজ্ঞেস করছে, কি হলো নীলা ম্যাডাম? কিন্তু আজ নীলার ভেঙে পড়েনি। বিকালে রাহাতের সেই পরামর্শ মাথায় ঘুরছিল। আতঙ্কিত হবেন না, সময়ের আগে কোনো সিদ্ধান্ত নেবেন না। তখন সে বলল, শেয়ারে 10 নামতে মানেই কোম্পানি হারাচ্ছে না, বরং এখনই শক্তিশালী খাতে বিনিয়োগ করান। নীলা কলম নামিয়ে টেবিলে হাত রাখলো। সত্যি কি সে ঠিক বলেছিল? পরদিন সকালে নীলা বোর্ড মিটিং ডাকলো। বোর্ড মিটিংয়ে সব ইনভেস্টর এবং শেয়ার হোল্ডাররা উপস্থিত। প্রতিটি সদস্য উদ্বিগ্ন মুখে বসে আছে। একজন চিৎকার করে উঠল, ম্যাডাম, এখনই ক্ষতিগ্রস্ত শেয়ার বিক্রি না করলে আমরা ঘরে বসব। নীলা ঠান্ডা গলায় বলল, না, কোনো শেয়ার বিক্রি করা হবে না। কি বলছে? এভাবে তো ক্ষতি বাড়বে। আমরা ফার্স্টগ্রস্ত শেয়ার বিক্রি করব না, বরং আমি নতুন প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছি। এখনই বিজ্ঞপ্তি জারি করুন। মিটিং রুমে সবার মুখ হা হয়ে গেল নীলার কথায়। একজন জিজ্ঞেস করলো, এটা কি আপনি নিজস্ব পরিকল্পনা? নীলা হেসে বলল, হ্যাঁ, আর আমি চাই আপনারা আমার সঙ্গে থাকুন। মেম্বাররা দ্বিধায় পড়লেও অবশেষে নীলার আত্মবিশ্বাস দেখে রাজি হলো। অন্যদিকে শহরের অন্য প্রান্তে বসে আছে আরাফাত, তিশার সেই প্রেমিক যে এখন নীলার কোম্পানি নাচাতে উঠে পড়ে লেগেছে। সে তার সহযোগীদের বলল, কালকের মধ্যে শেয়ারের দাম আরো নামাও। নীলার কোম্পানি ধ্বংস হলে আমরা মার্কেট দখল করব। সহযোগী হেসে সাড়া দিল, চিন্তা করবেন না স্যার, আপনার পরিকল্পনা সফল হবেই। কিন্তু তারা বুঝতেই পারেনি। কিন্তু তারা বুঝতে পারেনি তাদের ফাঁদে নীলা এক পাও ফেলেনি, বরং উল্টো পথে হাঁটছে। দুদিন পরে বাজারে আলোড়ন। নীলার কোম্পানি হঠাৎ নতুন বিনিয়োগের ঘোষণা দিল। প্রযুক্তি খাতে বড় চুক্তি স্বাক্ষর হলো বিদেশি কোম্পানির সঙ্গে। সংবাদপত্রের শিরোনামে ছাপা হলো নীলা এন্টারপ্রাইজ আবারও ঘুরে দাঁড়াচ্ছে। শত্রুর ষড়যন্ত্র ভেস্তে গেল। শেয়ারের দাম আবার বাড়তে শুরু করলো। বিনিয়োগকারীরা খুশি, বোর্ড মেম্বাররা অবাক, আর শহরের ব্যবসায়ী মহল এক বাক্যে বলল, এই মেয়েটা সত্যি অসাধারণ। কিন্তু নীলার ভিতরে একটা প্রশ্ন বারবার কাটার মতো বেজছিল। কে ছিল সে? ডেলিভারি বয় নাকি কোনো অভিজ্ঞ অর্থনীতিবিদ? তার চোখে যেন অদ্ভুত আত্মবিশ্বাসী ছিল। এত কিছু জানলো কিভাবে? রাতে অফিস থেকে বের হওয়ার সময় নীলা আবারও দেখলো সেই পরিচিত মানুষটি রাহাতকে। সে ডেলিভারি দিয়ে চলে যাচ্ছিল। নীলা থামিয়ে বলল, একটা প্রশ্ন করতে চাই, তোমার আসল পরিচয় কি? রাহাত মুচকি হেসে বলল, আমি শুধু একজন সাধারণ মানুষ, মাঝে মাঝে মানুষের ভালো চাইতে ইচ্ছে করে। নীলা কিছু বলল না, শুধু গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। অন্যদিকে তিশা তখন আরাফাতের পাশে বসে খবর দেখছিল। টিভিতে ঘোষণা হচ্ছিল আরাফাত গ্রুপের পরিকল্পনা ব্যর্থ, বাজারে তাদের শেয়ার পড়তে শুরু করেছে। তিশা আতঙ্কিত হয়ে বলল, এটা কি হলো আরাফাত? তুমি তো বলেছিলে নীলার কোম্পানি শেষ, তাহলে কি হবে? সে এখনো টিকে আছে। তুমি তো বলেছিলে নীলার কোম্পানি শেয়ার তুমি নামিয়ে দেবে, তারপর সেগুলো তুমি কিনে নেবে। আরাফাত দাঁত চেপে বলল, কেউ একজন ওকে পরামর্শ দিচ্ছে, আমি জানবো সে কে। তিশার চোখে তখন দ্বন্দ্ব। সে ভেবেছিল রাহাতকে ছেড়ে দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আজকে আবারও মনে পড়ছে সেই অচেনা সরল স্বামীটাকে। হয়তো তার যোগ্যতা বোঝেনি সে নিজেই। শহরের ব্যস্ত দিন শেষ হয়েছে। রাতের আলোতে নীলা রহমানের অফিসে আজ অদ্ভুত এক প্রশান্তি নেমে এসেছে। কোম্পানির শেয়ার ঘুরে দাঁড়িয়েছে, বিনিয়োগকারীরা হাসি ফিরিয়েছে, কর্মীরা বলাবলি করছে। নীলা ম্যাডাম তো আসলে জিনিয়াস। কে ভেবেছিল এত বড় ধস থেকে তিনি এত তাড়াতাড়ি কোম্পানিকে তুলতে পারবেন? কিন্তু নীলা জানতো সব কৃতিত্ব তার একার নয়। সেই ডেলিভারি বয় যার নাম রাহাত তার মনের ভিতরে অদ্ভুত কৌতূহল তৈরি করছে। সেদিন সন্ধ্যায় নীলা সাহস করে রাহাতকে ফোন দিল। হ্যালো, তুমি কি এখন ফ্রি আছো? রাহাত অবাক হলো। জি, আমি তো আছি। কোনো অর্ডার ডেলিভারি লাগবে? নীলা হেসে বলল, নাও, এবার অর্ডার নয়, আমি চাই তুমি আমার সঙ্গে ডিনারে বসো। কিছু ব্যাপারে তোমার সঙ্গে খোলামেলা কথা বলতে চাই। রাহাত কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, তবে আমি কিন্তু কোনো বিশেষ মানুষ নই। নীলা উত্তর দিল, তুমি বিশেষই রাহাত, অন্তত আমার কাছে। রাহাত কিছু না বলে সম্মতি দিল। রাত 8টার দিকে তারা শহরের এক নিভৃত রেস্টুরেন্টে মিলিত হলো। নীলা সাদামাটা পোশাকে এসেছিল, যেন নিজের ব্যবসায়ী পরিচয় আড়াল করতে চেয়েছে। নীলা প্রথমেই বলল, তুমি জানো, আমি সারা জীবন ব্যবসায়িক জগতে লড়াই করেছি। শত্রুরা আমাকে নিচে নামাতে চেয়েছে, কিন্তু তোমার এক কথায় আমি ঘুরে দাঁড়ালাম। এটা কাকতালীয় নয়। তুমি আসলে কে? রাহাত শান্তভাবে বলল, আমি শুধু এমন একজন মানুষ যে জানে জীবনে সবচেয়ে বড় কিছুই নেই, সঠিক সময় সঠিক সিদ্ধান্তই সবকিছু বদলে দেয়। কেউ কি তোমাকে ব্যবসা শিখিয়েছে, নাকি তোমার নিজস্ব অভিজ্ঞতা? ধরা যাক জীবনে অনেক জায়গায় আমি হেঁটেছি, মেধা থেকেই শেখা।
নীলা আর কিছু বলল না, তবে তার মনের ভিতরে এক অদ্ভুত বিশ্বাস জন্ম নিল এই মানুষটি সাধারণ নয়। অন্যদিকে আরাফাত অফিসে বসে রাগে কাঁপছে। তার সহযোগী এসে বলল, স্যার, আমরা খোঁজ নিয়েছি। নীলার সাথে প্রায় এক ডেলিভারি বয় দেখা যায়, তার নাম রাহাত। আরাফাত হেসে উঠল। ডেলিভারি বয়? হাস্যকর। তবে ওই লোকটা যদি সত্যি ওকে পরামর্শ দিয়ে থাকে তাহলে সে সাধারণ কেউ নয়। ওর আসল পরিচয় বের করতে হবে। তিশা তখন পাশে বসে শুনেছিল। সে তো হতবাক। রাহাত নামটা কানে আসতেই বুকটা ধক করে উঠল। রাহাত আমার সাবেক স্বামী? আরাফাত অবাক হয়ে তাকালো। কি বললে? ও তোমার স্বামী ছিল? তিশা নিচু গলায় বলল, হ্যাঁ, কিন্তু আমি ভেবেছিলাম ও শুধু একজন ফুড ডেলিভারি বয়। আর আমি ভুল করেছি। আরাফাত হেসে উঠল। ভুল নয় তৃষা, বড় ভুল। যাক, এবার কাজে আসবে। তোমার প্রাক্তন স্বামীকে ব্যবহার করেই আমি নীলার কোম্পানিকে ধ্বংস করব। তিশার মনে তখন অদ্ভুত অস্থিরতা। সে বুঝতে পারছিল রাহাত তার কল্পনার চেয়ে অনেক বড় কিছু। দিনের শেষে নীলা রাহাতকে বলল, আমি চাই তুমি আমার কোম্পানির বিশেষ কনসাল্টার হও। আমি কাউকে কিচ্ছু বলবো না, তোমার পরিচয়ও গোপন থাকবে, শুধু আমার পাশে থেকো। রাহাত একটু ভেবে বলল, ঠিক আছে, তবে আমি চাই তুমি একটা কথা মনে রাখো, কোনো মানুষের উপর অন্ধবিশ্বাস করো না। সবচেয়ে কাছের মানুষও কখনো শত্রু হতে পারে। তাহলে তুমি নিশ্চিত থেকো, আমি এখন থেকে তোমার ওপরই ভরসা করব। রাহাত তার চোখের দিকে তাকালো। চোখে যেন কষ্ট বয়ে যাচ্ছে, কিন্তু ভিতরে অদ্ভুত প্রশান্তিও আছে। রাতের অন্ধকারে দুজন আলাদা পথে হাঁটলো। একদিকে নীলা ভাবছিল, এই মানুষটাকে কেন আমার মনে হচ্ছে ও আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনবে। অন্যদিকে রাহাত নিজেই ভাবছিল, খেলা শুরু হয়েছে। শত্রুরা যতই চেষ্টা করুক, এবার আমি কাউকে জিতে দেবো না। শহরের আকাশে তখন কালো মেঘ, চারপাশে ব্যবসায়িক অস্থিরতা, কিন্তু তার মধ্যে নীলা এন্টারপ্রাইজ দিন দিন আরো শক্তিশালী হয়ে উঠছিল। বিদেশি বিনিয়োগকারীরা আবারও নীলার দিকে ফিরছিল, আর বোর্ড মেম্বাররা এক বাক্যে বলছিল, ম্যাডাম, আপনি সত্যি কোম্পানিকে নতুন প্রাণ দিয়েছেন। কিন্তু এই উত্থান কারো ভালো লাগছিল না, বিশেষ করে আরাফাতের। এক সন্ধ্যায় নিজের অফিসে বসে আরাফাত ফোনে তার সহযোগীদের বলল, নীলার সাথে যে লোকটা আছে ওকে সরাতে হবে। ওই ডেলিভারি বয়ের কারণেই আমার সব পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। একজন সহযোগী জিজ্ঞেস করলো, স্যার, যদি সে সত্যিই শুধু ডেলিভারি বয় হয়? আরাফাত দাঁত চেপে বলল, না, ও সাধারণ কেউ নয়। তৃষা বলেছে ও তার প্রাক্তন স্বামী। আমি জানি এখানে বড় রহস্য লুকিয়ে আছে। আগে ওর ইমেজ ধ্বংস করতে হবে। পরিকল্পনা অনুযায়ী তারা ভুয়া খবর ছড়াতে শুরু করলো। নীলার পাশে থাকা লোক আসলে প্রতারক, কোম্পানির অভ্যন্তরীণ তথ্য ফাঁস করে দিচ্ছে। সে নীলার অর্থ হাতিয়ে নেওয়ার জন্য এসেছে। একদিন সকালে এসব খবর ছাপা হলো শহরের নামকরা পত্রিকাগুলোতে। নীলা যখন অফিসে পৌঁছলো, বোর্ড মেম্বাররা উত্তেজিত হয়ে তার কেবিনে ঢুকলো। ম্যাডাম, আপনি কাকে ভরসা করছেন জানেন? ওই ডেলিভারি বয় আসলে স্নাতক। এমনকি তার নামে ভুয়া অ্যাকাউন্ট থেকে লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। নীলা অবাক হলো, শান্তভাবে বলল, আপনারা কি কোনো প্রমাণ দেখেছেন? একজন কাগজের বান্ডেল এগিয়ে দিল। এগুলো সব লেনদেনের কাগজ, দেখুন তার সই আছে। রাত তখন পাশে দাঁড়িয়েছিল। সে কোনো কথা বলল না, শুধু তাকিয়ে রইল। নীলা সবার সামনে উঠে দাঁড়ালেন। আমি জানি এসব প্রমাণ সাজানো। যাকে আমি নিজের চোখে দেখেছি, যার কথা আমাকে সঠিক পথে এনেছে, তাকে আমি মিথ্যে কাগজ দিয়ে বিচার করব না। বোর্ড মেম্বাররাও অবাক। কি ম্যাডাম? নীলা হাত তুলে বললেন, আমার কোম্পানির নীতি হলো সত্য যাচাই না করে কাউকে দোষী বলা যাবে না। রাহাত আমার সঙ্গে থাকবে। যদি কারো আপত্তি থাকে সে ইস্তফা দিতে পারে। সবার মুখে কুলুপ আটি পড়ে গেল। অফিস থেকে বের হওয়ার পর নীলা রাহাতকে বলল, তুমি কিচ্ছু বললে না কেন? ওরা তো তোমাকে প্রতারক বানিয়ে দিচ্ছিল। রাহাত শান্তভাবে হেসে বলল, কারণ মিথ্যা জবাব সবসময় চিৎকার করে দেওয়া যায় না, সময়ই সত্যি প্রমাণ করবে। তবে আজ তুমি আমার প্রতি আস্থা দেখিয়েছ, তার জন্য ধন্যবাদ। নীলা গভীর দৃষ্টিতে তাকালো। তুমি কি জানো আমি কেন তোমাকে রক্ষা করেছি? কারণ আমার মনে হয় তুমি এমন মানুষ যাকে আমি জীবনে হারাতে চাই না। রাত একটু চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমাকে হারানো সহজ নয়, কিন্তু আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। অন্যদিকে আরাফাত খবর ছিল তার পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়েছে। নীলা প্রকাশ্যে রাহাতকে রক্ষা করেছে। সে ক্ষুব্ধ হয়ে বলল, অসম্ভব, এত বড় ষড়যন্ত্র ভেস্তে গেল। আমি চুপ করে থাকবো না, এবার সরাসরি আঘাত আনবো। তিশা তখন পাশে বসে চোখ নামিয়ে রেখেছিল। তার ভিতরে যেন স্তব্ধ। আমি তো রাহাতকে চিনতেই পারিনি। যদি সত্যি ওর সাধারণ ডেলিভারি বয় হতো
তাহলে কি এভাবে নীলাকে রক্ষা করতো? সন্ধ্যায় অফিসের ছাদে দাঁড়িয়ে রাহাত আকাশের দিকে তাকালো। বাতাসে ঝড়ের গন্ধ, সে মনে মনে বলল, খেলা এখনো শুরু হয়েছে মাত্র। শত্রুরা যতই চেষ্টা করুক, এবার আমি নিজেকে আড়ালে রাখবো, তবে আঘাত হবে আরো মারাত্মক। নীলা দূর থেকে তাকিয়ে তার ঠোঁটে ফিসফিস করে বলল, তুমি কি রাহাত? কেন আমার মনে হয় তোমার ভেতর এমন এক ক্ষমতা লুকিয়ে আছে যা সারা দুনিয়া বদলে দিতে পারবে? শহরের আকাশে আবার ঝড় জমছে। ব্যবসায়িক জগতে গুজব রটে গেছে শীঘ্রই নীলা এন্টারপ্রাইজ একটি আন্তর্জাতিক টেন্ডারে অংশ নেবে। টেন্ডারটি জিততে পারলে কোম্পানি কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ পাবে, আর হারলে বিশাল ক্ষতি। এই খবর হাতে পেয়ে আরাফাত আবারও হাসল। এটাই সুযোগ। নীলার এই টেন্ডার জিততে না দিলে ও সবকিছু ভেঙে পড়বে। সে তার সহযোগীদের ডেকে বলল, রাহাত নামে যে লোকটা নীলার পাশে আছে, ওকে সরাসরি অপরাধী বানাতে হবে। আমি চাই এই টেন্ডারের ঠিক আগে ওকে ধরা হোক, যেন নীলার বিশ্বাস ভেঙে যায়। একজন জিজ্ঞেস করলো। স্যার কিভাবে সম্ভব? আরাফাত চোখ টিপে বলল, ভুয়া প্রমাণ তৈরি করো, টেন্ডারের ডকুমেন্টসে ফাঁক ফুকর দেখিয়ে দাও, যেন সবাই ভাবে রাহাত তথ্য চুরি করেছে। টেন্ডারে একদিন আগে হঠাৎ সংবাদ ছড়িয়ে পড়ল নীলা এন্টারপ্রাইজের অভ্যন্তরীণ তথ্য বিদেশি কোম্পানিতে পাচার হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি রাহাত। অফিসে হট্টগোল পড়ে গেল। কর্মীরা কানাঘুষা করছে, বোর্ড মেম্বাররা আতঙ্কিত। একজন বলে উঠল, ম্যাডাম দেখুন, সব প্রমাণই রাহাতের নামে। নীলা আবার কথা শুনে গভীরভাবে চুপ রইলেন। রাহাত তার সামনে শান্ত মুখে দাঁড়িয়ে ছিল। হঠাৎ নীলা দৃঢ়কণ্ঠে বললেন, থামুন সবাই। রাহাত আমার কোম্পানির বিশ্বাসযোগ্য ব্যক্তি। আমি জানি ও কোনোদিন প্রতারণা করবে না। বোর্ড মেম্বাররা অবাক। কিন্তু ম্যাডাম প্রমাণ নীলা কাগজগুলো হাতে নিয়ে মনোযোগ দিয়ে দেখলেন। তারপর মুচকি হেসে বললেন, এই নথিতে যে সই আছে সেটা আসল নয়, আমার চোখ আড়ায় না। আর সবচেয়ে বড় কথা, এই ফাইলের ডেটটাও ভুয়া। সবাই চুপ মেরে গেল। রাহাত ধীরে ধীরে বলল, আসলে যারা এই ফাঁদ তৈরি করেছে তারা ভেবেছে আমি কিছুই জানি না, কিন্তু আমি আগে থেকেই ওদের সব গতিবিধি লক্ষ্য করছিলাম। আমি কোম্পানির সার্ভারে সিকিউরিটি সিস্টেম বসিয়েছিলাম, তাই সেই ভেতরের তথ্য ডাউনলোড করার চেষ্টা করেছে। আর আসল আইপি অ্যাড্রেস আমার কাছে আছে। সবাই অবাক হয়ে তাকালো। সে ল্যাপটপ খুলে প্রজেক্টটা দেখালো। স্ক্রিনে স্পষ্ট দেখা গেল আরাফাত গ্রুপের অফিস থেকে তথ্য চুরির চেষ্টা হয়েছে। বোর্ড মেম্বার হতবাক। কেউ কল্পনাও করেনি এমন নাটকীয় উলটপালট হবে। সেদিন সন্ধ্যায় খবর ছড়িয়ে পড়ল নীলা এন্টারপ্রাইজের তথ্য পাচার প্রমাণিত হলো না, বরং প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান আরাফাত গ্রুপের নাম জড়ালো। আরাফাত রাগে টেবিলে আছাড় দিয়ে বলল, অসম্ভব। ওই লোকটা বারবার আমার পরিকল্পনা নষ্ট করছে। কে রাহাত? কেন এত শক্তিশালী? দিশা চোখ নামিয়ে বলল, আমি আগেই বলেছিলাম ও সাধারণ মানুষ নয়। আমি নিজেই বুঝতে পারিনি ও কত বড়। অফিস ফাঁকা হয়ে গেলে নীলা রাহাতকে একা ডাকলেন। আজ তুমি শুধু আমাকে নয়, পুরো কোম্পানিকে রক্ষা করলে। আমি জানি তুমি নিজের পরিচয় লুকিয়ে রেখেছো, কিন্তু কেন? রাহাত কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যেদিন সময় আসবে সেদিন সব বলবো, তবে এখনো না। শুধু একটা কথা মনে রাখো, আমি তোমার পাশে আছি। নীলা তার চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, আমি জানি না তুমি কে, কিন্তু আমি বিশ্বাস করি তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। শহরের রাত নামছিল, কিন্তু সেই রাত যেন এক নতুন আলোর ইঙ্গিত দিচ্ছিল। রাহাতের মুখে ছিল রহস্যময় হাসি, আর নীলার মনে জন্ম নিচ্ছিল এক অদ্ভুত অনুভূতি, আস্থার আকর্ষণের মিশ্রণ। টেন্ডারের ফাঁদ ভাঙ্গার ঘর কয়েকদিন ধরে নীলা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছিল। অফিসের প্রতিটি মুহূর্ত সে বুঝতে পারছিল আরাফাত থামবে না। কিন্তু আজ রাতে সবকিছু ছেড়ে নীলা একা বসেছিল তার বাড়ির ছাদে। চারিদিকে নিস্তব্ধ। হঠাৎ পিছন থেকে রাহাত এসে বলল, তুমি এখানে একা বসে আছো কেন? কিছু হয়েছে? নীলা চমকে তাকালো। তার চোখে অদ্ভুত এক দুঃখের ছাপ। রাহাত, জানো আমার বাইরের জীবনটা যত বড়, ভিতরের জীবনটা ততটাই একা। রাত শান্তভাবে পাশে বসে বলল, তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে তোমার ভেতরে কথাগুলো বলতে পারো। নীলা কিছুক্ষণ চুপচাপ থেকে ধীরে ধীরে বলল, আমার মা ছোটবেলায় মারা যান। বাবা সারাদিন ব্যবসায় ব্যস্ত ছিলেন। আমি বড় হয়েছি চাকর বাকরের ভিড়ে, কিন্তু ভালোবাসার ছোঁয়া পাইনি। পরে যখন বড় হলাম, সবাই আমাকে শুধু উত্তরাধিকারী বলেই ছিল। আসলে আমাকে মানুষ হিসেবে চেনে কয়জন? তার চোখ বেজে উঠল। বন্ধুরাও আমাকে টাকার মেশিন মনে করেছে। প্রেম শেখানো প্রতারণা ছাড়া কিছুই পাইনি। নীলা হঠাৎ থেমে রাহাতের দিকে তাকালো। তুমি আলাদা। তুমি কখনো টাকার জন্য কাছে আসোনি, বরং আমি তোমাকে অপমান করেছি, রাগ করেছি, কিন্তু তুমি আমার পাশে দাঁড়িয়ে থেকেছো। রাত নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, হয়তো আমার নিজের জীবনটাও অনেকটা তোমার মতো। বাইরে মানুষ যা দেখে, ভেতরে গল্প তার থেকে অনেক আলাদা। নীলা অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে? রাহাত চোখ আকাশের দিকে তাকিয়ে বলল, কিছু পরিচয় আড়ালে রাখতে হয়। হয়তো আজ আমি তোমাকে পুরোটা বলতে পারবো না,
কিন্তু বিশ্বাস করো, আমি কোনো ভাড়াটের লোক নই। আমার অস্তিত্ব, আমার দায়িত্ব এগুলো সাধারণ নয়। নীলা বিস্মিত চোখে তাকিয়ে রইল। তাহলে তুমি কে? কেন আমার জীবনে এলে? একদিন তুমি সব জানতে পারবে, কিন্তু আজ আমি শুধু এটুকুই বলবো, তোমার একাকিত্বে আমি আছি, তোমার ভয়ের মুহূর্তে আমি আছি। তোমার পাশে যেই আসুক না কেন, তোমার ক্ষতি করতে চাইলে প্রথমে আমাকে অতিক্রম করতে হবে। রাত মৃদু হেসে উত্তর দিল। নীলা আর নিজেকে সামলাতে পারল না, তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ধীরে ধীরে সে বলল, অনেক বছর পর মনে হচ্ছে কেউ আমার সত্যি গুরুত্ব দিচ্ছে। শুধু আমার টাকার জন্য নয়, শুধু আমার নামের জন্য নয়, বরং আমাকে একজন মানুষ হিসাবে। রাত নিঃশব্দে তার দিকে হাত বাড়িয়ে দিল। নীলা তার হাতটা ধরল। সেই মুহূর্তে তাদের দুজনের মাঝে এক অদ্ভুত অদৃশ্য সেতু গড়ে উঠল। রাতের আকাশে তারার আলো ঝিকমিক করছে, কিন্তু সেই আকাশের নিচে নীলা প্রথমবারে মনে করলো তার অন্তরের জানালা খুলে গেছে। আর রাত সে ধীরে ধীরে নিজেকে প্রকাশ করছে, তবে পুরো সত্য এখনো আড়ালে। শহরের অভিজাত হোটেলে নীলার কোম্পানির সঙ্গে একটি বড় বিনিয়োগ চুক্তি সই হওয়ার কথা ছিল। চারিদিকে সাংবাদিক, ক্যামেরার ফ্ল্যাশ, টিভি চ্যানেলের লাইভ সম্প্রচার। সবাই উত্তেজিত, কারণ এই চুক্তি দেশের অন্যতম বৃহত্তর সাফল্যর পথ খুলে দেবে। কিন্তু এর মাঝে হঠাৎ করে গুজব ছড়িয়ে পড়ল নীলার কোম্পানি আর্থিক হিসাব নাকি জুয়া বিদেশি বিনিয়োগকারীদের ঠকানো হচ্ছে। এই গুজবে উৎস খুঁজতে বেশি সময় লাগলো না, সবার আঙ্গুল গিয়ে পড়ল আরাফাতের দিকে। চুক্তির কয়েক ঘন্টা আগে নীলা একা নিজের কনফারেন্স রুমে বসে কাগজপত্র যাচাই করছিল। তখন দরজা খুলে আরাফাত ঢুকে পড়ল, চোখে মুখে অহংকারের ছাপ, ঠোঁটে বাঁকা হাসি। নীলা, তুমি যতই লড়ো না কেন, এই শহরে আমার বিরুদ্ধে টিকতে পারবে না। আমার টাকা, আমার ক্ষমতা, এগুলো তোমাকে শেষ করে দিতে যথেষ্ট। নীলা শান্ত থাকার চেষ্টা করলো। তুমি যা করেছো তা শুধু বেআইনি নয়, নোংরামিও। আমার কোম্পানি যদি পড়েও যায়, অন্তত আমি প্রতারণা করব না। আরাফাত টেবিলে ঝুঁকে আরো কাছে এলো। আমি শুধু তোমার ব্যবসা চাই না নীলা, তোমাকেও চাই। তুমি যদি আমার হাত ধরো, তোমার সাম্রাজ্য থাকবে, না হলে তোমার প্রতিটি ইট আমি ভেঙে ফেলবো। ঠিক তখনই দরজার বাইরে কারো কণ্ঠ শোনা গেল। কাউকে ভয় দেখিয়ে ক্ষমতা দেখানো যায় না আরাফাত। রাহাত ভিতরে ঢুকলো, পরনে সাধারণ পোশাক, কিন্তু চোখে মুখে অদ্ভুত দৃঢ়তা। আরাফাত হেসে উঠল। তুমি সেই ডেলিভারি বয়, নীলার পাশে ছায়ের মতো ঘুরে বেড়াও। তোমার শত লোকের সাহস হলো আমাকে শিক্ষা দাও। রাহাত ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। আমাকে তুমি ডেলিভারি বয় ভেবে ভুল করছো আরাফাত, কিন্তু মনে রেখো, তুমি যতটুকুই দেখো তার চেয়ে অনেক বেশি আড়াল করে রাখি। আরাফাত দাঁত চেপে বলল, এই নাটক বন্ধ করো। তুমি কিছুই করতে পারবে না। তোমার মতো রাহত কত এলো গেল। রাহাত শান্ত সুরে উত্তর দিল। তুই যদি ভেবে থাকো আমি চুপ করে থাকবো, তবে ভুল করছো। নীলাকে, তার সম্মানকে, তার পরিশ্রমকে ধ্বংস করার আগে তোমাকে আমার মধ্য দিয়ে যেতে হবে। নীলা অন্ধ হয়ে দুজনকেই দেখছিল। তার মনে হচ্ছিল রাহাতের ভিতরে যেন এক অন্য মানুষ লুকিয়ে আছে। রাহাতের দৃঢ়তা ঠাট্টায় উড়িয়ে দিয়ে আরাফাত হঠাৎ বলল, শোন নীলা, যদি এই ছেলেটির উপর ভরসা করো তবে তুমি ধ্বংস হবে। ওর কাছে কিছুই নেই, শুধু দারিদ্র আর ভিক্ষার মতো স্বপ্ন। নীলা দাঁড়িয়ে উঠে দৃঢ় গলায় বলল, না আরাফাত, তুমি ভুল। এই মানুষটার ভিতরে আমি এমন এক শক্তি দেখেছি যা তোমার কোটির টাকাতেও নেই। তুমি চাইলে আমাকে ডেলিভারি বয় বলো, দরিদ্র বলো, কিন্তু আজকের পর যদি আবার নীলাকে হুমকি দাও, তবে শুধু ব্যবসায় নয়, তোমার মুখোশটাই খুলে দেবো সবার সামনে। রাহাত এক মুহূর্ত রাগে থম মেরে দাঁড়ালো, তার চোখে অসহায় ক্রোধের ঝলক। এক পাশে আরাফাত অহংকার আর থমথমের প্রতীক, অন্য পাশে রাহাত সাধারণ পোশাকে আড়ালে লুকিয়ে থাকা অদৃশ্য শক্তি, আর মাঝখানে নীলা, যার জীবনের মূল ঘুরে যাচ্ছে দ্রুত। সে জানতো না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু অনুভব করলো রাহাত তার স্রেফ একজন ডেলিভারি বয় নয়। সেদিনের হুমকি আর উত্তেজনাপূর্ণ দৃশ্য পর নীলা সারা রাত ঘুমাতে পারেনি। রাতে সেই চোখের দৃষ্টি, দৃঢ় কণ্ঠস্বর আর আরাফাতকে চ্যালেঞ্জ করা, সবকিছু তার মাথায় ঘুরছিল। সে নিজেকে প্রশ্ন করছিল, রাত আসলে কে? সেদিন কি সে স্রেফ একজন ফুড ডেলিভারি বয়? যদি তাই হয়, তবে এই আত্মবিশ্বাস কোথা থেকে আসে? পরদিন সকালে নীলার কোম্পানির আইনজীবী জানালেন যে বিদেশি বিনিয়োগকারীরা আবার আগ্রহ দেখাচ্ছে। গতরাতে হঠাৎ করে গুজবের সব প্রমাণ মুছে গেছে, বরং আরাফাতের নামে বেশ কিছু কেলেঙ্কারির ডকুমেন্ট সাংবাদিকের হাতে পৌঁছে গেছে। নীলা অবাক হয়ে গেল। কে করলে এটা? আইনজীবী শুধু বললেন যে আমরা জানি না, তবে কেউ খুব প্রভাবশালী আর দক্ষভাবেই কাজটা করেছে। নীলার মনে সঙ্গে সঙ্গে ভেসে উঠল রাহাতের মুখ। সন্ধ্যায় নীলা সিদ্ধান্ত নিল রাহাতকে সরাসরি জিজ্ঞেস করবে। সে রাহাতকে তার বাড়িতে ডাকলো। নীলা বলল,
তুমি আমাকে বারবার বাঁচাচ্ছ, কখনো ব্যবসায়িক পরামর্শ, কখনো সরাসরি হুমকি থেকে। কিন্তু তুমি কে রাহাত? আমি আর বিভ্রান্তি থাকতে চাই না। রাহাত চুপ করে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলল, আমাকে তুমি যেভাবে দেখো আমি শুধু সেটা নই। আমি চাইলে তোমার প্রশ্নের উত্তর এখনই দিতে পারতাম, কিন্তু সময় এখনো আসেনি। তবে একটা কথা মনে রেখো, তোমাকে ভাঙতে যারা আসবে তারা শেষমেশ আমার মুখোমুখি হবে। নীলা বিরক্ত হয়ে বলল, তুমি সবসময় ঘুরিয়ে কথা বলো। আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু আমার জানার অধিকার আছে। তুমি যদি স্রেফ একজন সাধারণ মানুষ হও, তাহলে এত বড় বড় খেলা। রাতের চোখে তখন এক অদ্ভুত ঝলক ফুটে উঠল। ধরে নাও কেউ আড়াল থেকে তোমার জন্য পাহারা দিচ্ছে। তুমি যদি সত্যি জানতে পারো তোমার জীবন বদলে যাবে। এখনো কি জানতে চাও? নীলা স্তব্ধ হয়ে গেল। মনে হচ্ছিল সত্যিটা হাতের নাগালই, তবু রাহাত তা পুরোটা খুলে দিচ্ছে না। ঠিক তখনই রাহাতের ফোনে একটা কল এলো। সে একটু দূরে গিয়ে রিসিভ করলো। নীলা অজান্তে শুনতে পেল তার কয়েকটি শব্দ। মিশন সাকসেসফুল, পরের ধাপে যাব। হ্যাঁ, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নীলার বুক কেঁপে উঠল। মিশন নিরাপত্তা, এই আবার কিশোর ভাষা? রাহাত কল কেটে ফিরে এসে হাসলো, যেন কিছুই হয়নি। চলো আজ এতটুকুই থাক, সময় হলে সব জানতে পারবে। নীলা নির্বাক হয়ে তাকিয়ে রইল রাহাতের দিকে। তার ভিতরে হাজারো প্রশ্ন ঘুরপাক কাটছে। সে কি শুধু একজন ডেলিভারি বয়, নাকি দেশের সবচেয়ে শক্তিশালী কারো মুখোশধারী রূপ? রাহাত তখনও নিশ্চুপ, কিন্তু নীলার সামনে মনে হলো মুখোশটা ধীরে ধীরে সরে যাচ্ছে। রাহাতের ফোন কল শোনার পর থেকে নীলার বুকের ভিতরে কেমন অস্থিরতা কাজ করছিল। মিশন, নিরাপত্তা, এসব শব্দ সাধারণ কোনো ডেলিভারি বয়ের মুখে মানায় না। পরের দিন সকালে নীলা অফিসে পৌঁছিয়ে দেখে চারদিক অদ্ভুতভাবে শান্ত, কিন্তু পেছনে পেছনে যেন কেউ তার প্রতিটি পদক্ষেপে লক্ষ্য করছে। সে নিজের কেবিনে ঢুকতেই রাহাত দরজার সামনে দাঁড়িয়ে গেল। আজ অফিস থেকে বেরোবো না নীলা। নীলা অবাক হয়ে বলল, কেন? আমার তো বিনিয়োগকারীদের মিটিংয়ে আছে। রাহাত গম্ভীর গলায় উত্তর দিল, আজ তোমার জীবনের জন্য ঝুঁকি আছে, আরাফাত তোমাকে টার্গেট করেছে। নীলা আরো অবাক হলো যখন দেখলো তার অফিসের ভিতরে হঠাৎ করে কিছু লোক প্রবেশ করলো। তারা কালো পোশাকে, কানে ওয়্যারলেস, চোখে সানগ্লাস। তাদের দেখে নীলার মনে হলো এরা সাধারণ মানুষ নয়। সে ভয়ে ফিসফিস করে বলল, ওরা কারা? রাহাত শান্তভাবে উত্তর দিল, এরা আমার টিম, তোমার নিরাপত্তার জন্য আছে। নীলা হতবাক হয়ে গেল। তুমি বলছো এরা তোমার টিম, তাহলে তুমি কে? রাত কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি যাকে শুধু ডেলিভারি বয় ভাবছো, আমি আসলে সেটা নই। আমি দেশের শীর্ষ ব্যবসায়ীদের একজন। একই সঙ্গে আমি সরকারের স্পেশাল সিকিউরিটি ইউনিটের সদস্য। ব্যবসায়িক জগতে এবং নিরাপত্তা জগতে দুই জায়গাতেই আমি কাজ করি। নীলা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। মানে তুমি দেশের টপ বিজনেসম্যান, অথচ আমার সামনে তুমি একেবারে সাধারণ মানুষের মতো থাকছো। রাত হেসে বলল, আমি তোমার চোখ দিয়ে দেখতে চেয়েছিলাম, জানতে চেয়েছিলাম তুমি মানুষকে তাদের অবস্থান দিয়ে বিচার করো নাকি তাদের মনের মূল্য বোঝো। নীলার চোখে অশ্রু জমে উঠল। তাহলে এতদিন আমি তোমাকে অবহেলা করেছি, তোমার প্রতি ভুল ভেবেছো তো তুমি আসলে? রাহাত ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে বলল, তুমি কিছু ভুল করোনি নীলা, তুমি যেমন তেমনই থেকেছ। আমি শুধু আমার পরিচয় গোপন রেখেছি, কারণ আমি দেখতে চেয়েছিলাম তোমার সাহস, তোমার সততা আসলে কতটা গভীর। ঠিক তখনই বাইরে গুলির শব্দ শুনে গেল। চারদিক থেকে দৌড়ঝাঁপ শুরু হলো। রাহাত দ্রুত টেবিল থেকে পিস্তল তুলে নিল। আরাফাত শেষ চেষ্টা করছে, কিন্তু এবার তাকে পালাতে আর দেবো না। নীলা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার স্রেফ এক ডেলিভারি বয় নয়, সে দেশের অন্যতম ক্ষমতাবান, বুদ্ধিমান আর সাহসী মানুষ। রাহাত তার টিমকে নির্দেশ দিল, সবাই প্রস্তুত হও। নীলা কেঁপে কেঁপে বলল, রাহাত, আমি তোমাকে হারাতে চাই না। রাহাত মৃদু হেসে তার দিকে তাকালো। ভয় পেও না, এবার সত্য প্রকাশের সময়। বাইরে ভেসে আসা গুলির শব্দে পুরো বিল্ডিং কেঁপে উঠল। কর্মচারীরা আতঙ্কে দৌড়ঝাঁপ শুরু করলো। কেউ নিচে নামছে, কেউ জানালা দিয়ে বুকে দিচ্ছে। নীলার বুক ধুকপুক করছে। সে কান্না কণ্ঠে বলল, রাহাত, এরা যদি ভেতরে ঢুকে পড়ে? রাত শান্ত গলায় উত্তর দিল, তাহলে তাদের মোকাবিলা করতে হবে, আমি আছি, তুমি ভয় পেও না। তার চোখে দৃঢ়তা দেখে নীলার ভিতরে এক ধরনের শক্তি কাজ করলো। সে বুঝলো এই মানুষটা তার জীবনের সবচেয়ে বড় ভরসা। হঠাৎ করেই দরজাটা লাথি মেরে ভাঙা হলো। বন্দুক হাতে কয়েকজন ভাড়াটে গুন্ডা ভেতরে ঢুকে পড়ল। তাদের পেছনে দাঁড়ানো ছিল আরাফাত, চোখে শয়তানি হাসি। আজ আর কোনো সুযোগে লোকানো যাবে না। রাহাত, আমি জানতাম তুমি সাধারণ ডেলিভারি বয় নয়, কিন্তু তাতে কি আসে যায়? এই শহরটা আমার নিয়ন্ত্রণে। রাত শান্ত ভঙ্গিতে এগিয়ে গেল। তুমি যত ভাড়াটে গুন্ডাদের আনো না কেন, অন্যায় সফে কোনোদিনই জয় হয় না। ঠিক তখনই কালো পোশাকের হাতের টিম ভিতরে ঢুকে পড়ল। চোখের সামনে একে একে আরাফাতদের লোকদের নিরস্ত করে ফেলা হতো।
বন্দুক ছিনিয়ে নেওয়া হলো। কয়েকজন মাটিতে পড়ে গেল। আরাফাত অবাক হয়ে পিছিয়ে গেল। এরা কারা? এরা আমার টিম। তুমি ভেবেছিলে আমি একা? ভুল ভাবছো। সবাই নিরস্ত হয়ে যাওয়ার পরও আরাফাত হঠাৎ কোমর থেকে পিস্তল বের করে নীলার দিকে তাক করল। যদি আমি তাকে গুলি করি তুমি কিছুই করতে পারবে না। নীলা ভয় চিৎকার করল। না, আমাকে মেরো না। রাজ সামনে এসে দাঁড়িয়ে বলল। তোমার লক্ষ্য যদি নীলা হয় তাহলে আগে আমাকে পার করতে হবে। আরাফাত দাঁত কিরমির করে গুলি ছোড়ার চেষ্টা করতে এর হাত বজ্রগতিতে তার হাত চেপে ধরল। মুহূর্তে বন্দুকটা মাটিতে পড়ে গেল। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলো। আরাফাত মরি হয়ে লড়াই করছিল, কিন্তু রাহাতের সামনে তারা কোনো জোরেই টেকলো না। কয়েক মিনিটের মধ্যে রাহাত তাকে মাটিতে চেপে ধরল। টিমের একজন এগিয়ে এসে হাত করা পরিয়ে দিল আরাফাতকে। রাত নিচে সরে বলল, আজ থেকে তোমার খেলা শেষ আরাফাত। তোমার মিথ্যা, প্রতারণা আর মতাম সব কিছুর বিচার হবে। সবকিছু দেখে নীলার চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে রাহাতের কাছে গিয়ে বলল, আজ তুমি শুধু আমার ব্যবসা নয়, আমার জীবনও বাঁচিয়েছ। আমি কখনো ভাবিনি তোমার ভিতর এত বড় শক্তি লুকানো আছে। রাত তার দিকে তাকিয়ে হেসে উত্তর দিল, আমার আসল পরিচয় তুমি জানতেই আমি শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। আরাফাতকে পুলিশ নিয়ে গেল। অফিসে ধীরে ধীরে শান্তি ফিরে গেল। কিন্তু নীলার হৃদয়ে নতুন এক ঝড় বয়ে গেল। সে বুঝল রাহাত আর শুধু তার বন্ধু নয়, তার আশ্রয়, তার হয়তো ভবিষ্যৎও। পরের দিন সকাল, শহরের সব বড় বড় সংবাদপত্রে প্রথম পাতায় একই খবর। শীর্ষ ব্যবসায়ী স্পেশাল সিকিউরিটি ইউনিট অফিসার রাহাতের অভিযানে কোটিপতি আরাফাত গ্রেপ্তার। টেলিভিশনের স্ক্রিনে বারবার দেখানো হচ্ছিল রাহাতের ছবি, আত্মবিশ্বাসী আর পাশে নীলা আর হাত করা পড়া আরাফাত। এই দৃশ্য দেখে শহরের মানুষ অবাক হয়ে যাচ্ছিল। আর তৃষা, তার হাতের কাপটা কাঁপছিল, কফি টেবিলে পড়ে ছড়িয়ে গেল। তৃষার মা অবাক হয়ে বলল, এই ও রাহাত না, আমাদের জামাই ছিল? সে চেয়ারে বসে মাথা ধরে কাঁদতে লাগলো। মনে পড়তে লাগলো প্রতিটি মুহূর্ত। রাত নিজে ঘরে ফেরার পর তাকে অবজ্ঞা করা, বন্ধুদের সামনে হে করা, আরাফাতকে নিয়ে ক্যাফেতে বসে হাসাহাসি করা, প্রতিটি স্মৃতি এখন ছুরির মতো বেঁধছিল তার বুকে। টিভি রিমোট বলছিল আরাফাত দীর্ঘদিন ধরে ব্যবসায়িক জগতে প্রতারণা চালিয়ে আসছিল, কিন্তু রাহাতের কৌশল আর পরিকল্পনার সব ফাঁদ ভেঙে গেছে। নীলাকে টার্গেট করলেও সে ব্যর্থ হয়েছে। তৃষা ফিসফিস করে বলল, আমি ভেবেছিলাম আরাফাত বড় লোক, তাই ওকে বেছে নিয়েছিলাম, অথচ সেই মানুষটাই প্রতারক প্রমাণ হলো। সে হঠাৎ কান্নায় ভেঙে বলল, আমি কেন এত অন্ধ ছিলাম? কেন টাকার জন্য ভালোবাসাকে মিথ্যে ভেবেছিলাম? রাতে তৃষা একা করে বসে রাহাতের পুরনো ছবি বের করলো। ছবিতে রাহাত হাসছে, সেই সাধারণ পোশাক, ক্লান্ত চোখ, অথচ ভিতরে লুকিয়েছিল কত বড় এক মানসিক ক্ষমতা। ছবির দিকে তাকিয়ে বলল, আজ তুমি শুধু দেশের নায়ক নও, তুমি আমার জীবনেরও সেই নায়ক, যাকে আমি নিজের হাতে হারিয়েছি। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তৃষা সারা রাত ঘুমাতে পারল না। তার বুকের ভিতরে অনুশোচনার আগুন জ্বলছিল। সে বুঝলো রাহাতকে আর কখনো ফিরে পাওয়া যাবে না, কিন্তু তবুও মনটা বলছিল, যদি একবার তার কাছে ক্ষমা চাইতে পারতাম, যদি একবার বলতে পারতাম আমি ভুল করেছি, কিন্তু সেটার সম্ভব না, কারণ সে এখন অন্য কারোর সম্পত্তি। সে এখন আর আমার নেই। তাকে আমি নিজের হাতে বিদায় দিয়েছিলাম, নিজে থেকে আমি তাকে ডিভোর্স দিয়েছিলাম। সে এখন নীলার হয়ে গেছে। রাহাত, তুমি যেখানেই থাকো সুখে থাকো। হয়তো আমি এভাবে থেকেই নিজের করা পাপের প্রায়শ্চিত্ত করব।